ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি বোলপুরের কৃষক বাজারে। এখানে কৃষি বিভাগ পরিচালিত একটি কর্মশালা শুরু হয়েছে। আমাদের সঙ্গে আছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অরিন্দম চক্রবর্তী। ডক্টর চক্রবর্তীর কাছ থেকে আমরা বিশদে এই কর্মশালার ব্যাপারে জেনে নেব। নমস্কার। নমস্কার। এই কর্মশালা কতদিনের? এই আমাদের এখানে একটি কর্মশালা যেটি চলছে, এটি মোটামুটি 2 দিন ধরে চলবে। আমরা 30 জন কৃষককে আমরা বেছে নিয়েছি। সেই 30 জন কৃষককে নিয়ে আমাদের এই প্রশিক্ষণ শিবির বা কর্মশালা চলছে। কিভাবে বেছে নিয়েছেন? আমরা বেছে নিয়েছি প্রধানত আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা বীরভূম জেলা মূলত ধান চাষ করে থাকে, কিন্তু আমাদের জেলা তথা পশ্চিমবঙ্গ এবং আমাদের দেশে ডাল এবং তৈলবীজের একটা ব্যাপক ঘাটতি আছে এবং আমাদেরকে বিপুল পরিমাণের ডাল এবং তৈলবীজ বাইরে থেকে বিদেশি মুদ্রা দিয়ে নিয়ে আসতে হয়। অথচ আমাদের এই বীরভূম জেলাতে এই দুটি শস্যেরই দারুণ সম্ভাবনার দিক আছে। এই জন্য ন্যাশনাল মিশন অন অয়েল সিড অ্যান্ড অয়েল পাম্প, এই যে এনমুভ প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের আন্ডারে আমরা 2 দিনের এই কর্মশালাটি করছি। আমরা মূলত সেই সব কৃষককে বেছে নিয়েছি যারা ক্রপ ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণের দিকে যাদের ইচ্ছা আছে বা ঝোঁক আছে, বা যারা অন্যান্য কৃষক বন্ধুদের উদ্বুদ্ধ করতে পারবেন, সেই ধরনের কৃষকদেরকেই মূলত আমরা বেছে নিয়েছি বিভিন্ন কেপিএস বা স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করে, এবং তাদেরকে আমরা বিভিন্ন এক্সপার্ট দিয়ে 2 দিনের একটি আলোচনা চক্র এবং কর্মশালা করছি, যাতে করে তারা ভবিষ্যতে এইসব চাষের দিকে অগ্রণী হন এবং বাকিদেরকে উদ্বুদ্ধ করেন। কৃষক বন্ধুদের মধ্যে কীরকম সাড়া দেখছেন? কৃষক বন্ধুদের মধ্যে দারুণ সাড়া। কেন আমাদের কিছু ভুল ধারণা আছে ডাল এবং তৈলবীজ চাষ সম্পর্কে, যে কম জলে চাষ করা বা বিভিন্ন রোগ পোকা বা বিভিন্ন যে সমস্যা, যেসব সমস্যার ভয়ে কৃষক বন্ধুরা আস্তে আস্তে করে এইসব চাষ থেকে পিছিয়ে গেছিলেন, সেইগুলি যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি, আবার যাতে আমরা ভালোভাবে তাদের মধ্যে প্রচার করতে পারি এবং তারা যাতে এগিয়ে আসতে পারেন, এবং এটি যে লাভজনক, এগুলো যে কম খরচে অনেক ভালো করা যায়, সেই কথাগুলি বোঝানোর জন্যই কৃষকদেরকে কর্মশালায় আয়োজন করা হয়েছিল, এবং কৃষকরা দারুণ সাড়া দিচ্ছেন এবং তাদের উৎসাহ আশাব্যঞ্জক। আপনি তো আছেনই এই প্রক্রিয়াটির সঙ্গে জড়িয়ে, আর কারা কারা আছেন এখানে যারা ট্রেনিং দিচ্ছেন? ট্রেনিং দিচ্ছেন এখানে মূলত আমরা রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে, আমাদের বিশ্বভারতীর যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখান থেকে পেয়েছি। আমরা বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবন থেকে এক্সপার্টদের পেয়েছি। আমাদের দপ্তরের বিভিন্ন এক্সপার্ট আছেন যারা অনেক দিন এই নিয়ে কাজ করছেন, তারা আছেন, এবং আমরা কৃষকদের মধ্যেও 2 একজনকে নিয়ে এসেছি যারা এই ধরনের চাষ করছেন, তারাও যাতে ভবিষ্যতে আরও বাকিদেরকে বলতে পারেন। এই মূলত এরাই প্রশিক্ষণ দিচ্ছে। ডক্টর চক্রবর্তীর কাছ থেকে তো কিছুটা শুনলাম, কিন্তু কৃষক বন্ধুরা যারা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন তাদের কথা যদি আমরা না শুনি তাহলে অনেকটাই বাকি থেকে যায়। চলে যাব একজন কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? নমস্কার, আপনার নাম? সুদিন চৌধুরী। আচ্ছা, এই কর্মশালায় তো আপনি যোগদান করেছেন, কি কি শিখলেন? এখানে ডাল শস্যের ওপরে জোর দেওয়া হয়েছে বিশেষ করে। তা আমি নিজেও চাষ করেছি, ডাল, মুসুর ডাল চাষ করেছি। আমাদের কিছুটা ঘাটতি ছিল, কি কখন ফার্টিলাইজার দেওয়া দরকার, সেগুলো আমরা এখান থেকে জানতে পারছি, এবং এটাই আমার প্রথম বছর ডাল চাষের, এবং আগামী দিনে যাতে আরও ভালো করে করতে পারি সেই জন্য এখানে প্রশিক্ষণটা আমার খুব দরকার ছিল আর কি, এটাই আর কি। চলে যাচ্ছি আরও একজন কৃষক বন্ধুর কাছে, যিনিও এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। আপনার নাম? নাম মঙ্গল মাহাতো। নমস্কার। কোথায় থাকেন? উত্তর চণ্ডীপুর থাকি। উত্তর চণ্ডীপুরে। কেমন লাগছে এই কর্মশালায় এসে? খুব ভালো লাগছে। কি কি শিখছেন? এই সব কলাই, মসুরি কলাই লাগানো শিখছি। আগে भी লাগাইলাম, এখন লাগাচ্ছি, এখন ভালো হচ্ছে। আগে যখন লাগিয়েছিলেন মসুর কলাই, তখন কোনো সমস্যা হয়েছিল? সমস্যা, জলের ব্যবস্থা কম ছিল, সেই জন্য মসুরি কলাইটা লাগানো ভালো হয়েছে। জলের সমস্যা ছিল, আর কিছু? আর কিছু তো নাই, এইটা জলের সমস্যা সব কিছু যাদের। একটু বিশেষজ্ঞের কাছে ফিরে যাচ্ছি। বন্ধু যে কথার উল্লেখ করলেন যে জলের সমস্যা ছিল, এই জলের সমস্যাকে কাটিয়ে কিভাবে ডাল শস্যের চাষ আগামী দিনে আরও ভালোভাবে করা যায় সে বিষয়ে যদি উনি একটু আলোকপাত করেন। ডাল শস্যের ব্যাপারে যেটি বলেছেন, আমরা এই প্রশিক্ষণে সেটা আলোচনা করছি, যে আমরা সাধারণত জানি যে ডাল শস্যে কিন্তু জলের পরিমাণ, সেচের ব্যবস্থা কম থাকলেও কিন্তু খুব সামান্য সেচ যদি থাকে তাতেই কিন্তু ডাল শস্য ভালোভাবে করা যায়। যেমন পায়রা ক্রপিংয়ের কথা শুনলাম, পায়রা ফসল হিসাবে ডাল চাষ কিন্তু খুব লাভজনক, কেন মাটির যে রস ধানের জমিতে থাকে সেই রস থেকেই কিন্তু ডাল শস্যের অনেকটা আমরা পেয়ে যাই।
খুব সামান্য সেচ দিতে পারা, যদি ফুলে বিশেষ করে যদি মসুরির ডালের ফুল আসার আগে দিতে পারা যায় তাহলে কিন্তু ফলন খুব ভালো থাকে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে একটা জিনিস এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের সেচ ব্যবস্থা ভালো বা সেচের জলের যোগান আছে তারা অনেক সময় কিন্তু ডুবিয়ে বাতি দেওয়া বলেন, যেটা সে ডুবিয়ে বাত দেন, সেটাই কিন্তু মসুরির ডালের ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকারক। হালকা ঝিঁট দেওয়ার মতো করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ডাল শস্যের জন্য এটা কিন্তু খুব ভালো উপকার হবে। জলের সমস্যা ও তার সমাধানের পথ তো দেখালেন ডক্টর চক্রবর্তী, কিন্তু আরও অনেক বন্ধুরা আছেন যাদের অনেক কিছুই জানার আছে। আপনার নাম? আমার নাম হিরণময় মণ্ডল, যদুপুর গ্রাম। তো আমি ওখানে ছিলাম ওই ট্রেনিংয়ে, তো ওখানে উনি বলেছেন ওই মুসুর ডালের ক্ষেত্রে যে একটা রোগ আমাদের বোনা আছে, ফল ধরে পাকার টাইম এখন কিছুদিন আগে, তা এখন দেখছি একটা রোগে একটা আক্রান্ত হয়েছে। তো স্যারকে বলবো সেই রোগটা সম্বন্ধে। ওই ঝলসা টাইপের রোগ, পাতাগুলো মরে যাচ্ছে আর দানাটা এই চুনির মতো হয়ে যাচ্ছে। কতটা জমিতে আপনি চাষ করেছেন? 15 কাঠা। আর মোটামুটিভাবে কতগুলো গাছ আক্রান্ত? ওই গোটা ভূমিটাই, একটা 7 কাঠা জমি গোটা ভূমিটাই ওই আক্রান্ত হয়েছে। আপনি কিছু চেষ্টা করেছিলেন থামানোর জন্য? হ্যাঁ, দিয়েছি ওষুধ, কিন্তু ওই ট্রেনিং হলো ইয়েতে হলো সেই মেলাতে যা বলেছিলেন দিয়েছিলাম, তাতে কাজ হয়নি। হ্যাঁ, আপনার সমাধানের কথায় আমরা আসবো, কিন্তু আরও একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম দ্বারিকানাথ ঘোষ, গ্রাম ধানসরা। ধান্যসরা থেকে এসেছেন। আপনি ডাল শস্যের চাষ করেছেন? হালকা করেছি। এই ট্রেনিংয়ে এসে কি মনে হচ্ছে, আরও অনেক কিছু জানতে পারছেন তো? এই ট্রেনিংয়ে এসে আমাদের খুবই উপকার হয়েছে, কারণ এখানে যে সমস্ত ওষুধ আমরা দিতাম না সেইগুলো জানা হলো। তাছাড়া যে আমরা জল দিয়ে দিতাম, জল ছেড়ে দিতাম, কিন্তু এখানে ঝাঁপটা দিলে যে ফললাভ হবে সেই সবগুলো জানা হলো। অর্থাৎ নতুন নতুন যে ওষুধগুলো বাজারে এসেছে সেগুলোও জানা হচ্ছে পদ্ধতি। ওষুধ আমরাগুলো স্প্রে করতাম, এই যে এখানে ট্রেনিংয়ে দেওয়ার পর আমরা সেগুলো বুঝতে পারলাম যে বোরন দিলে চাষের পক্ষে ভালো হবে। আমাদের মাটিতে ইউরিয়ার পরিমাণ কম দিতে হবে, আমরা ওগুলো বেশি দিয়ে ফেলতাম। এখানে ট্রেনিংয়ের পর এগুলো জানা হয়ে গেল। যে কোনো ধরনেরই আলোচনা সেগুলো কিন্তু খুবই সহায়ক হয় আমাদের পক্ষে। কৃষক বন্ধুরা তো জানাচ্ছেন সেরকমই কথা, তবু এক বন্ধুর জানার আছে যে রোগের আক্রমণ হলে কি করা যাবে। ঝলসার মতন রোগ দেখা দিয়েছে। চলে যাব ডক্টর চক্রবর্তীর কাছে। ডাল শস্যের ক্ষেত্রে যেটা আমরা মসুরির ডালের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অনেকে ঝাঁই লাগা বলছেন, বা এক ধরনের ঝলসা রোগের মতো গাছ দেখা যাচ্ছে যে রোগাক্রান্ত হচ্ছে, কিছুদিন ধরেই দেখা যাচ্ছে। এটা মূলত হচ্ছে আমাদের শীতকালে সাফিসিয়েন্ট যে রোদ পর্যাপ্ত পরিমাণে না পাওয়া এবং মেঘলা আকাশের জন্য, এই সব কারণে এবং তাপমাত্রার যে পরিবর্তন ঘটছে এইসবের জন্য এই রোগগুলি কিন্তু দেখা যাচ্ছে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যদি প্রাথমিক অবস্থায় দেখেন যে মোটামুটি 30-32 দিনের মধ্যে এরকম রোগ দেখা যাচ্ছে, তাহলে বলবো যে আপনারা কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের যে মিশ্রণ আছে, সাফ পাউডার ইত্যাদি নামে বাজারে পাওয়া যায়, এইগুলি 1 থেকে 1.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করতে পারেন। যদি দেখেন যে 50-55 দিনের মাথায় হচ্ছে, ওই একই ওষুধ 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে সঙ্গে কিন্তু একটু গুঁড়ো সাবান মিশিয়ে প্রয়োগ করতে পারেন, তাতে সুফল পাবেন। তবে এক্ষেত্রে যেখানে ফল প্রায় পেকে এসছে এই রকম ক্ষেত্রে কিন্তু যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক দেওয়া খুবই বিপজ্জনক। তবু যদি দেখেন যে আরও কিছুদিন আপনার ফসল তুলতে বাকি আছে, তাহলে ট্রাইসাইক্লোজেল গ্রুপের ওষুধ যেমন বিম, বান, ট্রুপার এইসব নামে পাওয়া যায়, এগুলো 1.5 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে আপনি প্রয়োগ করে দেখতে পারেন। এতে আপনি আশা করছি সুফল পাবেন। আরেকটি বিষয় আমাদের মধ্যে উঠে এসছে যে ইউরিয়ার ব্যবহার। আমরা জানি যে কোনো ডাল শস্য আমাদের প্রচণ্ড উপকারী। কেন উপকারী? না, ডালে এক ধরনের গুটি থাকে, ডালের যদি আপনারা শিকড় তুলে দেখবেন এক ধরনের অর্বুদ বা গুটি থাকে। এই গুটিগুলি বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে যোগ করে। অর্থাৎ আমরা ইউরিয়া সার যে কারণে দিই, বা 10-26-26-এর যে 10 বা যে কোনো নাইট্রোজেন সার আমরা যে কারণে দিই মাটিতে, সেটি কিন্তু গাছ নিজেই করে নেয়। সুতরাং ডাল শস্যে কিন্তু সবার প্রথম মনে রাখতে হবে যে আমাদের যে ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেন ঘটিত যে সার, সেই সারের ব্যবহার কিন্তু অত্যন্ত কমাতে হবে। কমাতে গেলে কি করতে হবে? আমরা যখন প্রাথমিকভাবে চাষ করব তখন আমরা কিন্তু চেষ্টা করব যে নাইট্রোজেন ঘটিত সার বাদ দিয়ে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ দিতে। যদি দরকার পড়ে আমরা চাপানে খুব সামান্য পরিমাণে ইউরিয়া দিতে পারি, কিন্তু প্রথমের দিকে দেব না। যদি আমরা বেশি ইউরিয়া প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে গাছের গোড়ার দিক কিন্তু এবং গুটিগুলি লাল হয়ে গেছে এবং গাছের যে ঝাড় অনেক হয়তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেটি কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি এবং আপনার ফল ধরার
কিন্তু পরিমাণ অত্যন্ত কমে যাবে, ধরলেও কিন্তু চিটে হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ দানার পুষ্টতা কিন্তু খুব কম থাকবে। সেক্ষেত্রে আমরা বলছি যে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ দিয়ে চাষ করতে। সিঙ্গেল সুপার ফসফেটে আরেকটি জিনিস আছে যেটি ডাল এবং তৈলবীজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সালফার আছে। এই সালফার কিন্তু আমরা বলছি যে নাইট্রোজেন, ফসফেট, পটাশের পরে সালফারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মৌল, যেটা কিন্তু গাছের অত্যন্ত কাজে লাগে। সেই জন্য নাইট্রোজেন গঠিত সারের বদলে আপনারা যদি সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ সার দিয়ে চাষ করেন তাহলে কিন্তু ফলন আপনাদের অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং ডাল চাষ যারা করছেন তারা পরবর্তীকালে যদি ধানও চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ইউরিয়ার ব্যবহার কমিয়ে আনতে হবে, কেননা ডাল কিন্তু আপনার মাটিতে অনেকটি নাইট্রোজেন যোগ করে দিয়ে গেছে। এই কথাগুলি যদি খেয়াল রাখি তাহলে আমরা জানবো ডাল শুধু ফলন দিচ্ছে না, ডাল কিন্তু আপনার জমির সারেরও কাজ করে দিয়ে যাচ্ছে। যে কোনো জিনিসের ব্যবহারে যদি পরিমিতি বোধ থাকে তাহলে কিন্তু সমস্যার থেকে আমরা অনেক বেশি সুফল পাবো। আরও দুজন কৃষক বন্ধু আছেন, আপনার নাম? অর্ধেন্দ্র শেখর ঘোষ, গ্রাম? খঞ্জনপুর গ্রাম থেকে এসেছি। এখানে এসে কেমন লাগছে কর্মশালায়? এখানে এসে আমরা অনেক কিছুই শিখতে পারছি। আমরা যদিও আগেও কলাই চাষ করেছি, তখন অনেক কিছুই জানতাম না, তবে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে আজকে অনেক কিছুই জানতে পারলাম। কি কি জানলেন? যেমন প্রথম হচ্ছে বীজ শোধন, এটা যেমন আগে করতাম এই এডিও স্যারের কাছে শিখেছি। তবে রাইজোবিয়াম কালচার, যেটা আজকে বিশেষ করে আলোকপাত করেছেন, এটা রাইজোবিয়াম কালচার। এবার রাইজোবিয়াম কালচার দিলে কলাইয়ের মূলে গুটির সংখ্যা বাড়ে, সেই গুটি আবার বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে নাইট্রোজেনটাকে সাপ্লাই করে, ফলে কলাই চাষে ফলন অনেক বৃদ্ধি পায়। এগুলো তো জানা হয়ে গেছে, আশা করি যখন পরের বার চাষ করবেন তখন অনেকটাই আপনি ভালোভাবে করতে পারবেন। কিন্তু যখন আগে চাষ করতেন এই কর্মশালার আগে, তখন কোনো সমস্যা হতো? হ্যাঁ, তখন সমস্যা হতো। সমস্যা হচ্ছে যে কলায় গাছ হতো, সুটির সংখ্যা কম হতো। তারপরে দেখেছি গাছ বেরোনোর ওই দিন 10-15 পর থেকেই গাছ লাল হয়ে আস্তে 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 ঝিমিয়ে ঝিমিয়ে মরতে থাকতো। সেটা ছোলাতেও দেখেছি, মুসুরিতেও দেখেছি। এবার এই ব্যাপারে যদি এডিও স্যার আজকে কিছু বলেন তাহলে আবার নতুন করে আরও কিছু শিখতে পারবো। আমরা জানবো নিশ্চয়ই আমাদের কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে, কিন্তু তার আগে আরেকজন কৃষক বন্ধুর কথা। আপনার নাম? পূর্ণদাস বৈরাগ্য, ধান্যসরা। ধান্যসরা থেকে এসেছেন। এই কর্মশালায় এসে কীরকম লাগছে বা কী কী শিখলেন? ভালোই লাগছে, সেগুলো আমি স্বর্ণ ধান সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম। তাই স্বর্ণ ধান নিয়ে ফুলবার কয়েকদিন পরই ধান যখন পাকতে লাগে সেই সময় গোড়াতে এক ধরনের পচান আসে, দিয়ে ধানের শীষটা নষ্ট হয়ে যায়। ডাল শস্যের চাষ কখনো করেছেন? ডাল শস্যের চাষ তত করে হয় না, একরকম ওই চুঁয়ের মতো চলে যায় ধান। এই যে এই কর্মশালায় যে অংশগ্রহণ করলেন, এরপর কি মনে হচ্ছে যে ধানের পাশাপাশি ডাল শস্য চাষ করা যেতে পারে? যেতে পারে, কিন্তু আমাদের আগাম ধান উঠে না, সেই জন্যই ওই গোলমালটা হয় আমাদের। একটু লেট করে চাষ করলে কলাই নষ্ট হয়ে যায়। বিশেষজ্ঞের কাছে তো যাচ্ছি, কিন্তু একজন কৃষক বন্ধু জানিয়েছেন সুন্দর মতামত। দ্বিতীয় যে বন্ধুর কাছে গেলাম তিনি কিন্তু এখনও দ্বিধাগ্রস্ত। সেই দ্বিধাকে কিভাবে কাটাতে হবে সে ব্যাপারে বিশেষজ্ঞের সাহায্য আমরা নেব। আমরা জানতে পারলাম যে ডাল শস্য যারা চাষ করছেন তারা রাইজোবিয়াম কালচারের ব্যাপারটা এতটা অবহিত ছিলেন না। রাইজোবিয়াম কালচার কিন্তু আমরা ডালে দিই। রাইজোবিয়াম ডাল শস্যের চাষে আমরা মাটিতে যখন দিই তার আগে বীজটাকে আমরা রাইজোবিয়াম কালচার দিয়ে ভালো করে আমরা একটা কালচার তৈরি করে মাটিতে তারপরে প্রয়োগ করি। এর কারণ হচ্ছে রাইজোবিয়াম কালচার মানে আমরা যে গুটির কথা বলছিলাম সেই গুটি কিন্তু ওই রাইজোবিয়াম কালচারের তার সংখ্যাটা কিন্তু বাড়াতে পারে, এবং ওই গুটির মধ্যে যে রাইজোবিয়াম থাকে তারাই কিন্তু বাতাসের নাইট্রোজেনকে মাটিতে গাছের ব্যবহারের উপযুক্ত করে তোলে। অর্থাৎ আমরা যদি রাইজোবিয়াম কালচার দিই তাহলে কিন্তু এই পরিমাণটা অনেক অংশে বৃদ্ধি পাবে। কিন্তু এক্ষেত্রে একটা সতর্ক বাণীও আমি রাখবো, সেটা হচ্ছে যে ডাল শস্য আপনারা চাষ করছেন সেই ডাল শস্যের জন্য কিন্তু রাইজোবিয়াম কালচার আলাদা আলাদা। অর্থাৎ ছোলায় যে রাইজোবিয়াম কালচার দেবেন সেই রাইজোবিয়াম কালচার কিন্তু আপনার মসুরির ডালে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলাদা আলাদা সংগ্রহ করতে হবে। খুব সামান্য দাম, আমরা প্রতি বিঘেতে 4 কেজি বীজের জন্য মসুরির ডালের ক্ষেত্রে বলছি 200 গ্রাম রাইজোবিয়াম কালচার লাগে। অর্থাৎ এই রাইজোবিয়াম কালচারে যদি আমরা করে নিতে পারি তাহলে খুব সামান্য খরচে কিন্তু আপনার ইউরিয়া সার না দিলেও চলবে এবং আপনার কিন্তু ফলন অত্যন্ত বৃদ্ধি পাবে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা উঠলো, যে লাল হয়ে বসে যাওয়া, এক্ষেত্রে কিন্তু একটু আগে আমি উল্লেখ করেছি যে আপনারা যখনই এরকম হবে তখনই কিন্তু প্রথম দিকেই যে আপনারা কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের যে মিশ্রণ আপনাদের পাওয়া যাচ্ছে
সেই মিশ্রণটা কিন্তু মাটিতে প্রয়োগ করুন। আপনারা গাছের ওই সময় চারা গাছে কিন্তু প্রয়োগ করলে দেখবেন লাল হয়ে যাওয়াটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন বৃদ্ধি পাবে। দরকার হলে 1 সপ্তাহ অন্তর 2 বার কিন্তু প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে আরেকটা সাবধানতাও বলবো যে অনেকে কিন্তু লক্ষ্য করবেন যে আমরা মাটিটা কিন্তু অম্ল থাকছে কিনা, অর্থাৎ আমরা যদি দীর্ঘদিন ধরে ধান চাষ এবং অন্যান্য চাষ করে গিয়ে থাকি, মাটিতে আমরা বিভিন্ন রাসায়নিক সার প্রয়োগ করছি, ফলে কিন্তু মাটির অম্লত্ব কিন্তু বৃদ্ধি পেয়ে থাকবে। এক্ষেত্রে যে সময় আপনার মাটি খালি থাকবে, অর্থাৎ মাঠ খালি থাকবে, সেই সময় মাটি পরীক্ষা করিয়ে দিতে পারলে ভালো। না হলেও মোটামুটি পক্ষে আমরা বলি যে কাঠায় 4 কেজি হিসাবে চুন বা ডলোমাইট আপনারা প্রয়োগ করে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিন। মনে রাখবেন, একবার চুন বা ডলোমাইট দিলে 15 থেকে 21 দিন কিন্তু মাঠে কোনো চাষ করা যাবে না। এই সময় যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সব সমস্যাগুলো অনেকাংশেই চলে যাবে। এরপরে আমরা আরেকটি সমস্যার কথা শুনলাম যে স্বর্ণ ধানে এক ধরনের সমস্যা হচ্ছে শীষ আসার সময়। আমরা এই সময় একটু লক্ষ্য রাখতে হবে, যে সময় আমাদের স্বর্ণ ধানে শীষ আসে সেই সময় কিন্তু নানা রকম বন্ধু পোকা উড়ে বেড়ায়। আমরা অনেক সময় ভুল করে কিন্তু আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি। স্বর্ণধানের এই ধরনের যখন সমস্যা আসছে, আমাদের আশা করছি আপনারা লক্ষ্য রাখবেন যে গোড়ার দিকে কালো হয়ে আস্তে আস্তে গোটা যদি পুরো শীষটা কালো হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু খোলা ধসা রোগ লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনারা যেটা করবেন, খুব সাধারণভাবে যেটা পাওয়া যায়, আমাদের কার্বেন্ডাজিম গ্রুপের যে ওষুধ পাওয়া যায় 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করতে পারেন। অথবা যারা মনে করছেন যে না এই সমস্যাটা খুব বাড়াবাড়ি রকম হচ্ছে, তাহলে তারা ভ্যালিডামাইসিন গ্রুপের ওষুধ কিন্তু প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু 1 মিলিলিটার বা 1 থেকে 1.5 মিলিলিটার দিলেও প্রতি লিটার জলে হবে। কিন্তু একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এই সময় যদি গোড়াতে কোনো পাংচার বা ফুটো করা এরকম কিছু দেখতে পান, তাহলে জানবেন কিন্তু এটা অন্য ধরনের আপনার মাজরার ম্যাচিউরিটি স্টেজেও কিন্তু এরকম অনেক সময় দেখা যায়। যদি সেরকম হয় তাহলে যে কোনো সিস্টেমিক কীটনাশক সেটি প্রয়োগ করতে পারেন। যেমন এইসব ক্ষেত্রে অ্যাসিফেট গ্রুপের ওষুধ আপনারা 1 ড্রামে 10 থেকে 12 গ্রাম প্রতি ড্রামে দিয়ে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কাজ হবে। তবে আমি একটা কৃষক বন্ধুদেরকে বারণ করব যে যখন শীষ কিন্তু ফুল এসে গেছে বা শীষের মধ্যে যখন দুধ আসতে শুরু করেছে, সেই সময় কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন না। এতে কীটের যতটা না ক্ষতি হয়, মানুষের আলটিমেট যারা ধানটা খাবে, চালটা খাবে, সেই মানুষের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। এর সাথে সাথে আমরা আরেকটা বিষয় পেলাম যে ধান দেরি করে লাগানোর ফলে ডাল লাগাতে কিন্তু দেরি হয়ে যায়। এটা কিন্তু খুব বাস্তবিক একটি সমস্যা। আমরা যেহেতু স্বর্ণ ধান চাষ করি, সেহেতু আমাদের যে সময় স্বর্ণ ধান কাটা হয় তারপরে কিন্তু ডাল লাগানোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত দেরি হয়ে যায়। আমরা মসুরির ডালের ক্ষেত্রে বলি যে নভেম্বরের ফার্স্ট উইক হচ্ছে মসুরির লাগানোর সবচেয়ে ভালো সময়। নভেম্বর মাস পেরিয়ে গেলে কিন্তু মসুরির ডাল লাগিয়ে খুব একটা ভালো উপকার পাওয়া যায় না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে যারা ডাল চাষ যদি দেরি হয়ে যাচ্ছে, আপনাদের হাতে বিকল্প হিসাবে সূর্যমুখীর চাষ করতে পারেন তৈলবীজ হিসাবে, যেটি কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা স্বর্ণ ধান কাটার পরেও করতে পারেন। অর্থাৎ যদি আপনার কাছে সেচের সামান্য ব্যবস্থাও থাকে তাহলে কিন্তু তৈলবীজ হিসাবে আপনি করতে পারেন। সর্ষের পরিবর্তে এটি অত্যন্ত লাভজনক ফসল এবং এর তেল কিন্তু সর্ষের তেলের মতোই করে নেওয়া যায়। আপনারা যেভাবে বাজারে বিক্রি করেন এটা কিন্তু বিক্রিও করতে পারেন এবং এর থেকে কিন্তু আপনারা আপনাদের যে লাভ চাইছেন সে লাভ কিন্তু পেতে পারবেন। সুতরাং বিকল্প একটা চাষের ব্যবস্থা আপনাদেরকে ভাবতে হবে, যাতে শুধু আপনার ডাল বা তৈলবীজ নয়, আমাদের বীরভূম জেলার তথা পশ্চিমবঙ্গ সমস্ত কৃষকরাই যদি এগিয়ে আসেন বিকল্প চাষের দিকে, তাহলে কিন্তু ধানের সাথে সাথে চালের সাথে সাথে আমরা অন্যান্য বিকল্প ফসলও পেতে পারি এবং যেগুলি কিন্তু লাভজনক এবং আপনাদের কিন্তু উপকারে লাগবে। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। বোলপুরের কৃষক বাজারে দাঁড়িয়ে আছি। এখানে কৃষি কর্মশালা চলছে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অরিন্দম চক্রবর্তী, আর আছেন কৃষক বন্ধুরা। যাচ্ছি আরও দুজন কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম চন্দ্রেন্দু সাহা।
আমি পাকুড়া থেকে আসছি। বলুন কি জানতে চান? আমরা এখানে জানতে চাইছি যে এখানে যে আলোচনা চক্র চলছে, এই আলোচনা চক্রে যে কৃষকদের যে উন্নতির কথা বলা হচ্ছে, তাতে ব্লক ওয়াইজ যদি কোনো মানে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া যায় এরকম বার্তা, যে কিভাবে পৌঁছাবে, মানে কিভাবে সে চাষ করবে, কোন টাইমে কি চাষ করবে, এটা যদি কোনো পত্রিকার মাধ্যমে যদি ব্লক ওয়াইজ দেওয়া যায়, তাতে মনে হয় কৃষকরা একটু সুফল পেতে পারে, তারাও চাষ করতে পারে। যে বার্তার কথা আপনি বলছেন, কর্মশালায় এসে কি তার মধ্যে একটুও পাচ্ছেন? অবশ্যই, সেটা অনেকটাই পেয়েছি। ডাল শস্য নিয়ে আপনার কি ভাবনা? ডাল শস্য নিয়ে চাষ করার ভাবনা তো রয়েছেই আমাদের, যে আমাদের তো ধানের উপর থেকে শুধু কৃষি ফলন পাচ্ছি, যা পাচ্ছি তার থেকে ডাল শস্য তো আমাদের অবশ্যই প্রয়োজন, সেই প্রয়োজনটা তো মেটাতে হবে। করেননি কেন এতদিন? আমরা করিনি কারণ আমরা ঠিকমতো অনুকূল পরিবেশ পাইনি, যার ফলে আমরা করতে পারিনি। ঠিক আছে, আরও একজন বন্ধু, আপনার নাম এবং গ্রামের নাম? আমার নাম নিমাই দলু, দুর্গাপুর বাড়ি। বলুন কি জানতে চান? এই ডাল শস্যে কীভাবে চাষ করতে হয় এগুলো জানার জন্য এসেছি। যে জমি আমাদের এখন পড়ে থাকে, ওনারা এখানে একটা মিটিং ডেকেছে, জায়গা আমরা শেখার জন্য এসেছি, জানার জন্য, যে যাতে আমরা শিখে পরবর্তীকালে আবার চাষ করতে পারি। এই যে কর্মশালায় আপনি যোগদান করেছেন, এখান থেকে যে নানান আলোচনা আপনি শুনছেন, তাতে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ওনারা যেগুলো বলছে সেগুলো সঠিক বটে, চাষ করলে আমরা লাভবান হব, ওনারা সেই রাস্তাটাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। কি কি চাষ এমনি আপনি করেন? আমি এমনি ধান চাষ আছে, আলু চাষ করি। তাতে লাভ কীরকম হয়? লাভ মোটামুটি হয়, আলুতে একটু লাভটা বেশি হয়, ধানের লাভটা মোটামুটি হয় কিছুটা। দুই কৃষক বন্ধুর সঙ্গে কথা বললাম, দুজনেই এখনও খুব একটা যে ভালোভাবে মতামত দিতে পারছেন ডাল শস্যের ব্যাপারে তা নয়, সেটা অবশ্য এক্ষুনি সম্ভবও নয়। কর্মশালায় যোগদান করেছেন, উৎসাহও আছে। ভবিষ্যতে এই ডাল শস্য নিয়ে যদি এগোতে চান, আরও কীভাবে কি করলে সঠিক পথটা তারা বুঝতে পারবেন, সে ব্যাপারেই কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে একটু মতামত চাইব। নানুর ব্লক থেকে যে কৃষক বন্ধু এসছেন, তাকে আমরা আমাদের এখানে কর্মশালাতে স্বাগত। আমরা মূলত চেষ্টা করছি এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যাতে নানান মানুষের কাছে পৌঁছে যাই। আমরা কৃষি যে প্রশিক্ষণ বা যে সম্প্রসারণ বা এক্সটেনশান যেটা আমরা বলি, এটার কারণ হচ্ছে যে ধরুন 30 জনকে প্রশিক্ষণ দিয়ে তো একটা ব্লক বা একটা মহকুমার সবাইকে প্রশিক্ষিত করা যায় না, কিন্তু যারা প্রশিক্ষণ নিলেন তারা এমনভাবে প্রশিক্ষিত হন যে তারা আবার প্রত্যেকে 30 জন করে মানুষকে প্রশিক্ষিত করতে পারেন। সেই প্রশিক্ষণটা যদি আমরা পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর কৃষি সম্প্রসারণ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আছে, আপনি আমাদের কৃষি দপ্তরের যে ব্লক অফিস আছে সেখানে যোগাযোগ করুন, সেই যোগাযোগের মাধ্যমেও আপনি জানতে পারবেন যে কী ধরনের পত্রপত্রিকা আছে বা কিভাবে আপনি রেগুলারভাবে সেগুলো পড়তে পারবেন। এর সাথে সাথে আরেকটা জিনিস আছে যে বিভিন্ন সময় আমাদের এই যে দূরদর্শনের অনুষ্ঠান আছে, আপনারা প্রসার ভারতীর নানা রকম অনুষ্ঠান আছে, সেখানে কিন্তু আপনারা শুনতে পারেন। তাতে কিন্তু নিত্য নতুন বিভিন্ন পদ্ধতি, তার সমস্যা এবং ভবিষ্যতে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা চলছে। আর আরেকটা যেটা আমরা জানতে পারলাম যে লাভজনক হিসাবে ধান এবং আলুর কথা এলো, তার সাথে সাথে আমরা ডাল এবং তৈলবীজের উপর এত জোর দিচ্ছি এই কারণে যে কম খরচে আমরা জানি যে আমাদের কৃষক বন্ধুদের হাতে সেই রকম জমির পরিমাণ খুব কম, সুতরাং অর্থের যোগানও সেরকম নেই। সুতরাং সেই কম খরচে কি করে ভালোভাবে লাভ প্রতি বিঘায় তুলে নিয়ে আসা যায়, বা মূল চাষের সাথে, অর্থাৎ যদি আপনারা ধান এবং আলু করেন তারপরেও কিন্তু কলাই করা যায় বা তৈলবীজ হিসাবে তিল করা যায়, এগুলো কিন্তু করতে পারলে আপনারা একটা অতিরিক্ত লাভ বাড়িতে তুলতে পারবেন এবং যার থেকে কিন্তু ভবিষ্যতে আপনাদের আরও সচ্ছলতা বাড়বে। আলোচনা যত এগোচ্ছে, কৃষক বন্ধুদের জিজ্ঞাসার কিছুটা হলেও উত্তর কিন্তু কৃষি বিশেষজ্ঞ দিয়ে দিচ্ছেন। আরও একজন বন্ধু আছেন, আপনার নাম এবং গ্রামের নাম? আমার নাম স্বপন কুমার দাস, আমি সিয়ান থেকে এসেছি। কেন এসেছেন এই কর্মশালায়? কিছু আলোচনা শোনার জন্যে। কি ধরনের আলোচনা? এই ডাল শস্য, আলু, এসব ধান চাষ। আপনি কি কি চাষ করেন? ডাল শস্য সামান্য একটা আছে, কাটাকুনোর মতন। সেটাকে বাড়াতে চান তো? হ্যাঁ, বাড়ালে ভালো হয় এটা চাষ করার জন্যে। যতটুকু জমিতে আপনি ডাল শস্য চাষ করছেন তার থেকে লাভ কীরকম পান? মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়। আরও যদি পরিমাণটা বাড়ান, নিশ্চয়ই আপনি আশা করছেন যে আরও ভালো হবে। হ্যাঁ, ভালো হবে এটা। এই আলোচনায় যে ধরনের আলোচনা আপনি শুনছেন, তাতে কি মনে হচ্ছে যে আগামী দিনে এগোতে পারবেন তো ডাল শস্য নিয়ে? হ্যাঁ, অবশ্যই পারা যাবে। আর কিছু জানতে চান আপনি? না, কিছু জানতে। বন্ধুর কথা শুনলাম,
খুব অল্প জমিতে ডাল শস্য চাষ করেছেন, ভবিষ্যতে বাড়াতে চান এবং বেশ খুশিও মনে হলো কথা শুনে। একটু বিশেষজ্ঞের কাছ থেকে জানবো বা কৃষক বন্ধুদের জানাতে বলবো যে যারা অল্প জমিতে আছেন তারা আরও বড় জায়গায় কি করে লাভ দেবেন ডাল শস্যের ক্ষেত্রে। ডাল শস্য দেখুন, আমাদের কৃষক বন্ধুরা ডাল শস্য যে করেন না তা নয়, কিন্তু ডাল এবং তৈলবীজ দুটি আমাদের ক্ষেত্রে অত্যন্ত নেগলেক্টেড ক্রপ। অর্থাৎ আমরা ধান, আলু ইত্যাদি নিয়ে এতটাই আমাদের মনোযোগ, অর্থ, আমাদের সার, আমাদের যা জোগাড় সব কিছু আমরা এতটাই দিয়ে ফেলি যে এই ফসলগুলির উপরে আমরা সেই পরিমাণে কিন্তু নজর দিই না। অর্থাৎ ডাল মানে হচ্ছে একটু মাঠ পড়ে আছে আমরা ছড়িয়ে দিলাম, যেখানে জল নেই, সবচেয়ে খারাপ জমিটা যেটা, সেইখানেই কিন্তু আমরা ডাল চাষ করে থাকি, বাকি জমিগুলোতে কিন্তু আমরা ভালো অন্যান্য চাষ করি। অর্থাৎ আমরা জানি যে ডাল ফেললে কিছু আমার বের হবে, কিছুটাই আমি পাবো, এই রকমভাবে যে আমাদের নেগলেক্ট, সেইটার জন্যই কিন্তু কৃষক বন্ধুরা ডাল এবং তৈলবীজ থেকে ভালোভাবে ফলন পাননি বা লাভ ঘরে তুলতে পারেননি। সুতরাং তারা যদি সত্যিকারের লাভ পেতে চান, একটু যত্ন নিয়ে তারা চাষ করুন। ডাল এবং তৈলবীজ থেকে আপনারা নানান রকম ডাল আমাদের বীরভূম জেলায় হতে পারে, যেমন আমাদের মসুরি এবং ছোলা এবং অড়হর, এই তিনটি ডালের কথা আমি বিশেষ করে বলবো, যেগুলি কিন্তু আমাদের এখানে অত্যন্ত লাভজনক হিসাবে দেখতে পেয়েছি। যারা কিন্তু খুব যত্ন করে চাষ করেন তারা কিন্তু ধানের থেকেও পরিবর্তন করে কিন্তু বোরো ধান চাষ না করে কিন্তু ডাল চাষ করছেন। আপনারা অল্প অল্প জমিতে চেষ্টা করুন, যদি ভালোভাবে করলে ভালো লাভ হয় তাহলে আগামী দিনে আরও বেশি বেশি করে আপনারা এই সব ফসল চাষ করুন। এতে আপনার মাটির স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার পকেটের স্বাস্থ্যও ভালো থাকবে, এতে আপনাদের উন্নতি ঘটবে। বোলপুরের কৃষক বাজারে ডাল শস্য বিষয়ক যে কর্মশালা চলছে কৃষি দপ্তরের তত্ত্বাবধানে, আজকে সে নিয়ে আমরা খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারলাম। আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর অরিন্দম চক্রবর্তী। ধন্যবাদ ডক্টর চক্রবর্তীকে। তার মূল্যবান মতামত কৃষক বন্ধুদের খুবই সাহায্য করবে আগামী দিনে ডাল শস্যকে নিয়ে ভাবতে। ছিলেন কৃষক বন্ধুরা যারা তাদের নানান জিজ্ঞাসার কথা জানালেন, কেন এসেছেন এই কর্মশালায়, কিভাবে তারা সমৃদ্ধ হচ্ছেন, সবই সবিস্তারে জানিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ডাল শস্য নিয়ে ভাবতে হবে আগামী দিনে। ডাল তো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে, পুষ্টিগুণ সম্পন্ন, সবই আমরা জানি। তবুও যে কথা ডক্টর চক্রবর্তী বলেছেন যে আমাদের একটা নেগলিজেন্স আছে, আমরা অবহেলা করি। এই অবহেলাটা যদি আগামী দিনে কৃষক বন্ধুরা কাটিয়ে দেন এবং কৃষি দপ্তরের কাছ থেকে একটু সাহায্য নেন, তাহলে কিন্তু ডাল শস্যকে নিয়ে আর ভাবতে হবে না, বরঞ্চ লোকসানের থেকে লাভের সম্ভাবনাই বেশি। এই নাও আর কিছু, বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।